একের পর এক মেয়েদেরকে ধর্ষণ, ধারণ করা হয় ভিডিও, পরবর্তীতে ব্ল্যাকমেল, বাধ্য করে সুসাইড করার জন্য। নিস্তব্ধ রাত, সবাই ঘুমে বিভোর। হঠাৎ কর্নারে কিছু ডাকাত দল, বাবা মায়ের সামনে ধর্ষণ করা হয় আদরের মেয়েকে। কে এই ডাকাত দল, কে এই ধর্ষণকারী? একের পর এক টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দিবে। এমনই রহস্যে ভরা সিনেমা দ্য 100 বাংলা এক্সপ্লেন নিয়ে আমি হাজির হচ্ছি। হাই বন্ধুরা, আমি এনএস তাসনিম তোনা। আমার তাসনিম তোনা ফ্লিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিনেমার শুরুতে আমরা দুজন ছেলে মেয়েকে দেখতে পাই। এর নাম মধু আর এর নাম সামির। এরা দুজনে একে অপরের সাথে ভিডিও কলে কথা বলছে। একে অপরের সাথে অনেকক্ষণ কথা বলছে। কথা বলতে বলতেই মধু গলায় রশি দিয়ে সুসাইড করে। তারপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই পুলিশ অফিসার হচ্ছে বিক্রম। বিক্রম একজন দক্ষ পুলিশ অফিসার। তার ট্রেনিং এর দক্ষতা দেখে তার বড় স্যার তাকে জানায় ট্রেনিং শেষ হলে সে যেন এনকাউন্টার স্পেশালিস্ট হয়ে যায়। বড় অফিসার বলে আজকাল ভালো শুটার পাওয়া যায় না। বিক্রম বলে আমার মতে পৃথিবীর সব থেকে বড় হচ্ছে মানুষের মস্তিষ্ক, আর যদি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এসব অস্ত্রের কোনো দরকার হয় না। তো স্যার, আমি এনকাউন্টার স্পেশালিস্ট হতে চাই না, আমি আমার মস্তিষ্ককে আমার অস্ত্র বানাতে চাই। এরপর বিক্রমের ট্রেনিং চলতে থাকে। সে ট্রেনিং এর টপার হয়। কয়েক সপ্তাহ যাওয়ার পর সে ডিউটিতে জয়েন করে। তখন একটি মেয়ে ট্রাফিক সিগন্যাল না মেনে বিক্রমের পায়ের কাছে গাড়ি নিয়ে এসে ব্রেক করে। বিক্রম মেয়েটিকে বলে, আপনি কি ট্রাফিক সিগন্যাল দেখতে পারেননি? দেখে তো আপনাকে শিক্ষিত মনে হচ্ছে, কোনো কি সেন্স নাই? ওর নাম আরতি। আরতি বিক্রমকে বলে, দেখুন আমার রোড সেন্স আছে, আপনাদের দৃষ্টির কোনো সেন্স নাই। রেড লাইট জ্বালানোর আগে অরেঞ্জ লাইট জ্বালাতে হয়, সেটা কি আপনারা জানেন না? আপনাদের এখানে তো রেড লাইট জ্বলেইনি। বিক্রম তখন ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা, কি সমস্যা? ট্রাফিক পুলিশ বলে, স্যার মাত্র অরেঞ্জ লাইট নষ্ট হয়েছে। তখন বিক্রম আরতিকে সরি বলে। তারপর আরতি সেখান থেকে চলে যায়। ট্রাফিক বিক্রমকে বলে, স্যার মেয়েটাকে দেখছেন, কত দেমাগ, কত সাহস। বিক্রম বলে, এই সাহস সবার ভিতরে হয় না। মেয়েটা তো সত্য কথাই বলছে। তারপর সিনিয়র অফিসার গিরিকে দেখানো হয়। ওর কাছে বিক্রমকে ট্রেনিং এর জন্য পাঠানো হয়। গিরি মজা করে বিক্রমকে বলে, ছাড়া আপনি খুব লাকি যে আপনি আমার সাথে কাজ করবেন। আমি আমার টিমের সাথে সবসময় বন্ধুর মতো থাকি, সবাইকে বলি টেনশন করার কিছু নেই। কিন্তু বিক্রম পুরোপুরি সিরিয়াস। সে জানতে চায় এখন কি কি কেস হাতে আছে। বিক্রম আজ থেকে কাজ শুরু করতে চাচ্ছে। গিরি বলে, আমরা একটি গুরুত্বপূর্ণ কেস নিয়ে কাজ করছি। আপনি হয়তোবা নেটে দেখেছেন কিছু গ্যাংয়ের লোক একটি বাড়িতে ঢুকে স্বর্ণ ডাকাতি করে নিয়ে যায় এবং একই পরিবারের সবাইকে মেরে ফেলে। এটি গত রাতের কাহিনী। তারপর গিরি আর বিক্রম সেই বাসায় চলে যায়। সেখানে গিয়ে বিক্রম ইনভেস্টিগেশন শুরু করে, বিভিন্ন প্রমাণ খুঁজতে থাকে। তখন সাংবাদিকেরা গিরিকে ঘিরে ফেলে। গিরি বলে, আমরা সবাই কাজ করছি, সময় হলে আমরা মিডিয়াকে সবকিছু বলে দিব। বিক্রম তখন একটি সিগারেট এবং একটি সাইকেলের টায়ারের স্কুপ খুঁজে পায়। তখন গিরি বলে, এসব ছোটখাটো জিনিস দিয়ে কিছু প্রমাণ করা যায় না। বিক্রম বলে, টাইম স্পটে যা পাওয়া যায় সবকিছুই প্রমাণ হিসেবে নেওয়া হয়। গিরি বলে, আপনি তো নতুন, এটা নিয়ে বেশি চাপ নিয়েন না। গিরি বলে, সন্ধ্যাবেলায় আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। তারপর সন্ধ্যায় তারা সেই প্রোগ্রামে যায়। সেই প্রোগ্রামে চিফ গেস্ট ছিল একজন বিচারপতি। তাকে রিসিভ করার জন্য বিক্রম সেখানে যায়। আর সেই অনুষ্ঠানে একটি ব্যানারে আরতির ছবি টানানো। আরতি ওই অনুষ্ঠানে ডান্স পরিবেশন করবে। আরতি ডান্স করতে করতে হঠাৎ করে তার গলার থেকে চেন নিচে পড়ে যায়, কিন্তু আরতি সেটা বুঝতে পারে না। বিক্রম চেনটি তুলে আরতিকে দেয়। আরতি তখন বিক্রমকে ধন্যবাদ জানায়। এরপর যখন প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছিল তখন হঠাৎ তার ধাক্কা লাগে একটি মেয়ের সঙ্গে, যে আর কেউ নয়, ওই যে প্রথম যে মেয়েটিকে দেখেছিলাম সুসাইড করতে, ও সেই মেয়েটি। তারপর কাহিনী আবার বর্তমানে চলে আসে। সামির মধুকে বাঁচাতে তার বাসার দিকে দৌড়াতে থাকে, কিন্তু তার আসতে দেরি হয়। সে আর মধুকে বাঁচাতে পারে না। তারপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। বিক্রমের এখানে কাজ শেষ। তাকে হায়দ্রাবাদে পোস্টিং দেওয়া হয়। এটা শুনে বিক্রমের মা অনেক খুশি হয়ে যায়। বিক্রমের মা একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর। বিক্রমের বাবা মারা গেছে। মায়ের সাথেই তার হাসি খুশি জীবন পার হয়। বিক্রমকে সেই গিরির কাছেই পাঠানো হয়। একসময় সে গিরির আন্ডারে ট্রেনিং করত, এখন সে সেখানকার বড় অফিসার। বিক্রম থানায় ঢুকে তার বন্দুক লকারে লক করে রাখে। গিরি বলে, এটা কেন রাখলেন? বিক্রম বলে, আমি আমার এই বন্দুক ব্যবহার করতে চাই না। বিক্রম বলে, কেসটার কি অবস্থা? গিরি বলে, কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিক্রম বলে, সব প্রমাণকেই তো তুমি তুচ্ছ মনে করো, তাহলে প্রমাণ পাবে কোথা থেকে? আমি এই কেস ইনভেস্টিগেশন করব। যাদের যাদের পুরনো কেসের রেকর্ড আছে সবাইকে আগামীকাল থানায় হাজির করো। গিরি বলে, ছাড়, আমাদের নতুন যে এমএলএ হয়েছে তার তো আগের কেসের রেকর্ড আছে। বিক্রম বলে, এমএলএ হোক আর যাই হোক, সেদিন কেসের ইনভেস্টিগেশনের জন্য সবাইকে ডাকা
দরকার। সকাল হতেই এমএলএ তার দলবল নিয়ে থানায় আসে। সাধারণ একজন পুলিশ অফিসার একজন এমএলএ কে থানায় ডেকে এনেছে, এটা এমএলএ লোকজন মানতে পারছে না। এজন্য বিক্রম থানায় আসা মাত্র ওরা সবাই বিক্রমের উপর আক্রমণ করে। তারপর বিক্রম তা দেখে ইচ্ছা মতো তাদেরকে ধোলাই দেয়। তারা বুঝতে পারে বিক্রম একটা জিনিস। সে এমএলএ কে বলে, আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি, আমি আপনার কাছে শুধু কিছু তথ্য জানতে চেয়েছি, দয়া করে আপনার লোকগুলোকে বলবেন যাতে বিশৃঙ্খলা না করে। তারপর বিক্রম বাসায় যায়। তখন বিক্রমের মা সৌম্যের সাথে ফোনে কথা বলছে। বিক্রমের মা বিক্রমকে জানায় মধু আর সৌম্য একে অপরকে অনেক ভালোবাসতো। সৌম্য একজন হ্যাকার, মধুকে সন্দেহ করে তার ফোন হ্যাক করেছিল। মধুর ফোনে অপরিচিত কেউ কন্টিনিউ মেসেজ করতে থাকে। সৌম্য মধুর কাছে সব জানতে চায়, কিন্তু মধু কখনোই এসব বিষয়ে তার সাথে শেয়ার করেনি। আর এসব নিয়ে তাদের দুজনের ভিতরে ঝামেলা হয়, আর এজন্যই মধু সুসাইড করে। আর এসব নিয়ে সৌম্য নিজেকে দোষী মনে করে, আর সে মানসিকভাবে ভেঙে পড়েছে। সৌম্য আমাকে বলে মধুর মৃত্যুর জন্য সে দায়ী নয়, এর পিছনে অন্য কারো হাত রয়েছে। বিক্রম তার মাকে বলে, তুমি সৌম্যকে ডাকো, আমি ওর সাথে কথা বলবো। পরের দিন সৌম্য ক্লিনিকে আসে। বিক্রম সৌম্যকে বলে, দেখো ভাই, যে যাওয়ার সে তো চলেই গেছে, তুমি একজন হ্যাকার, তোমার কাউন্সিলের কোনো দরকার নেই, তুমি নিজেকে নিয়েই ব্যস্ত থাকো, তবেই বেটার, তবে তুমি তোমার স্বাভাবিক লাইফে ফিরতে পারবে। সৌম্য বিক্রমের কথা বুঝতে পারে, আর সে বিক্রমের সাথে কাজ করতে চায়। বিক্রম সৌম্যকে থানায় নিয়ে যায়। তারপর সৌম্যকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। গিরি বলে, এই ছেলেটাকে আমাদের কোনো কাজে আসবে না। সৌম্য তখন গিরির ফোনের সব ডিটেলস সবাইকে বলতে থাকে। সে কোন সময় কাকে মেসেজ করেছে, কার সাথে কি করেছে সবই জানিয়ে দেয়। তারপর বিক্রম সৌম্যকে কয়েকজন ক্রিমিনালের ডিটেলস দেয় আর বলে, এদের ফোন হ্যাক করো, তাদের লোকেশন বের করো। সৌম্য কাজ শুরু করে। সৌম্য যখন যে ইনফরমেশন পায় সবকিছুই বিক্রমকে জানায়। তারপর বিক্রম একদিন রেস্টুরেন্টে একটি মেয়ের সাথে দেখা করে। ওর নাম বিদ্যা। বিদ্যা একটি সফটওয়্যার কোম্পানিতে নতুন জয়েন করেছে। বিক্রম তাকে একটি গিফট দেয়। বিদ্যা বিক্রমকে পছন্দ করে, একসময় তাকে প্রপোজ করেছিলেন, কিন্তু বিক্রম তাকে শুধু ফ্রেন্ডই ভাবে। আজ তারা সেই বন্ধুত্বের কারণে দেখা করতে এসেছে। বিদ্যা তার হবু হাজবেন্ডের সাথে বিক্রমের পরিচয় করিয়ে দেয়। আর তখনই বিক্রমের মোবাইলে গিরি কল করে। গিরি বলে, শহরে আরো একটি খুন হয়েছে। তারা ভাবে মনে হয় খুনটি এমএলএ লোকজনই করেছে। খবর পাওয়া মাত্রই তারা সেখানে চলে যায়। বিক্রম গিরিকে বলে, পুরো ঘর ভালো করে চেক করো, আমার সবকিছুর ভালো ডিটেল চাই। বিক্রম দেখতে পায় পাশে একটি গান পড়ে আছে আর গলায় আঘাতের চিহ্ন আছে। তারপর বিক্রম বাইরে আসলে সাংবাদিকেরা তাকে ঘিরে ফেলে। তার কাছে জানতে চায় কি হয়েছে। বিক্রম মিডিয়াকে বলে, এই খুনের সাথে এমএলএর কারো সম্পর্ক নেই। তারপর বিক্রম অফিসে চলে এসে সবাইকে নিয়ে মিটিং শুরু করে। বিক্রম বলে, আমি সৌম্যের কাছে এমএলএ লিস্ট দিয়েছিলাম আর আমি এমএলএর দিকে নজর রাখছিলাম। সৌম্য বলে, এমএলএর অবস্থা অন্য জায়গায় ছিল। তখন বিক্রম মিডিয়াকে বলেছে এমএলএ এই খুনের সাথে জড়িত না, আর এই খুনগুলো সেই ডাকাতরাই করছে। তারা সাইকেলের রডের সাথে পয়জেন মিশিয়ে মানুষের গলায় মারে, আর সেই পয়জেনই মানুষের শরীরে ঢুকলেই তৎক্ষণাৎ তাদের হার্ট অ্যাটাক হয়, আর এজন্য তাদের মৃত্যুটা একদম স্বাভাবিক মনে হয়। আর এই ডাকাত দল এই লোকগুলোকে মারা যাওয়ার পর তাদের যে স্বর্ণদন্য আছে সবগুলো নিয়ে পালিয়ে যায়। এ পয়জেন সব জায়গায় পাওয়া যায় না, কোনো বিশেষ এক গাছের রস দিয়ে এই পয়জেন তৈরি করা হয়। এখানে একটি সিগারেট ছিল, আর এই সিগারেট কেবলমাত্র উড়িষ্যাতেই পাওয়া যায়, আর সম্ভবত এই গ্যাং উড়িষ্যা থেকেই এসেছে। বিক্রম বলে, এই চুরিগুলো সবসময় প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে হয়, আর প্রতিটি চুরি হয় অমাবস্যা রাতে। গিরি বলে, স্যার, যে ব্যক্তিটি রিসেন্টলি মারা গেল তার বাসায় তো কোনো চুরি করা হয়নি? গিরি বলে, হ্যাঁ, সে একজন পলিটিশিয়ান ছিল আর তার কাছে বন্দুক ছিল। এটার ভয়ে হয়তোবা ডাকাতরা কিছু না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী অমাবস্যার আগেই তাদেরকে আমাদের ধরতে হবে। তারপর বিক্রম কিছু চোরদের জিগায়, তোমরা পুরনো স্বর্ণ কোথায় বিক্রি করো, আর এখানকার চোররা কি সেখানেই বিক্রি করে? সেখান থেকে এক ব্যবসায়ীর নাম জানতে পারে। তারপর সে তার পুরো টিম নিয়ে সেই ব্যবসায়ীর কাছে যায়। তারপর লোকটি পুলিশের জিজ্ঞাসাবাদে সব স্বর্ণ তাকে বের করে দেয়, আর তাকে বলে, ওরা কখন আসে আমি জানি না, ওরা হঠাৎ আসে আর মুখে মাস্ক পরে আসে, আমি ওদেরকে চিনতে পারি না। তারপর পুলিশ উদ্ধার করা স্বর্ণ সব সাধারণ মানুষের কাছে দেয়। সব স্বর্ণ দেওয়ার সময় একটি স্বর্ণ থেকে যায়। এই হারটি দেখে বিক্রম অবাক হয়ে যায়, কারণ এই হারটি আরতি ডান্স পারফরমেন্সে ব্যবহার করেছিল। তো আরতির পরিবার কেন চুরির কমপ্লেন করেনি? তাই বিক্রম গিরিকে করে আরতির বাড়িতে আসে। তারপর সে আরতির বাবার কাছে গহনা সম্পর্কে জানতে চায়, কিন্তু আরতির বাবা তার কাছে কিছুই স্বীকার করে না। রামকৃষ্ণ বলে, এটা আমাদের গহনা না, আমাদের বাড়িতে কোনো চুরি হয়নি। বিক্রম আরতি আর তার বাবার চেহারা দেখে বুঝতে পারছে যে তারা কিছু লুকাচ্ছে। সেখান থেকে বিক্রম চলে যায়। তারপর রাতে
রাতে বিক্রম যখন বাসায় ফিরছিল তখন সে দেখতে পায় রামকৃষ্ণ তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। বিক্রম গাড়ি থেকে নেমে তাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। রামকৃষ্ণ বলে, ওই হারটা আমার মেয়েরই। বিক্রম বলে, তাহলে কেন অস্বীকার করলেন আপনি? তারপর রামকৃষ্ণ তাদের সাথে ঘটে যাওয়া সব কাহিনী বলতে থাকে। রামকৃষ্ণ একজন ইঞ্জিনিয়ার আর তার স্ত্রী একজন ডান্স টিচার। আরতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাদের সুখী ফ্যামিলি, তাদের সুখে শান্তিতে দিন কাটছিল। আরতির জন্মদিনে এই হারটি তার বাবা তাকে গিফট করে। তারপর একদিন রাতে খাবার খেয়ে আরতি তার রুমে যায়, কারণ তার জরুরি একটা মিটিং ছিল। কিছুক্ষণ পর মুখে মাস্ক পরে কিছু ডাকাত দল তাদের রুমে ঢোকে। তারপর রামকৃষ্ণকে বেঁধে ফেলে আর তার ওয়াইফের মাথায় আঘাত করে জ্ঞান হারিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই আরতি পানি খাওয়ার জন্য নিচে নামে আর বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে সাহায্য করতে আসে। তারপর ওই ডাকাত দল আবার চলে আসে। আরতিকে দেখে একের পর এক আরতিকে দর্শন করতে থাকে আর সেই দৃশ্য ভিডিও করে চলে যায়। এই রাতের পর আমাদের পরিবারটা একবারই ধ্বংস হয়ে গেছে। আরতির এসব দেখে তার মা নিজে নিজেই সুসাইড করে। আর এজন্য আমি পুলিশের কাছে কোনো অভিযোগ করিনি, কারণ আমি ভেবেছিলাম পুলিশের কাছে অভিযোগ করলে আমার মেয়ে যদি সুসাইড করে। পরের দিন বিক্রম তার মাকে নিয়ে আরতিদের বাড়িতে যায়। সেখানে গিয়ে বিক্রমের মা তাকে সবকিছু বোঝাতে থাকে, তাকে মানসিকভাবে শক্ত করতে থাকে। তারপর বিক্রম আরতিকে জিজ্ঞেস করে, তুমি কি তাদেরকে দেখেছিলে? আরতি বলে, তারা মুখে মাস্ক পরেছিল, আমি তাদেরকে চিনতে পারিনি। আমি তাদের একজনকে মাথায় আঘাত করেছিলাম একটি বোতল দিয়ে। তখন সে আমার পেটে লাথি মেরে সেখান থেকে চলে যায়। আমি নিশ্চিত তার মাথায় বোতলের দাগ অবশ্যই আছে। তারপর বিক্রম থানায় আসে। সে গিরিকে বলে, আরতির বাড়িতে যতগুলো সিসিটিভি ফুটেজ আছে সবগুলো চেক করো। কথা মতো সেই সময় সিসিটিভি ফুটেজগুলো দেখতে শুরু করে। ফুটেজে একটি সাদা রঙের মাইক্রো দেখা যায় আর সেই লোকগুলো মুখোশ পরে দৌড়ে মাইক্রোবাসে উঠে পালিয়ে যাচ্ছে। সৌম্য ওই মাইক্রোবাসের নম্বর প্রেস করার চেষ্টা করে, কিন্তু নম্বরটি ভুয়া ছিল। তখন বিক্রম লক্ষ্য করে ওই মাইক্রোবাসের সাথে একটি ফাস্ট ট্র্যাকার লাগানো আছে। তখন বিক্রম সৌম্যকে ফাস্ট ট্র্যাকার নাম্বার দিয়ে ট্যাক্স করতে বলে। আর শহরে যত টোল আছে সব জায়গায় পুলিশ দেওয়া হয়। আর এভাবেই ডাকাত দলের ওই মাইক্রোবাসটা একটি টোল প্লাজা পার হয়ে যায়। সাথে সাথে পুলিশের লোকটি মাইক্রোবাসটি ফলো করে আর পুলিশের লোকদের দেখা মাত্রই মাইক্রোবাসে সেই ডাকাত দল পুলিশের উপর আক্রমণ করে। তারপর বিক্রম সবাইকে ধরে ফেলে। মায়ের খাওয়ার পর সবাইকে হসপিটালে ভর্তি করানো হয়। বিক্রম হসপিটালে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলে তারা উপজাতির লোক, তারা অমাবস্যার রাতে শুধু চুরি করে আর তাদের এই কাজে যারা বাধা সৃষ্টি করে তাদেরকে তারা খুন করে আর এই খুনগুলো তারা বলি মনে করে। বিক্রম বলে, তোমরা যদি এসবই করো তাহলে আরতিকে কেন রেপ করেছিলে? ডাকাত দলরা সবাই অবাক হয়ে যায়। তারা বলে, আরতি কে? আমরা শুধু চুরি করি, আমরা রেপ করি না। আর আমরা শুধু চুরি করতেই ওই বাড়িতে গিয়েছিলাম। তখন হাজবেন্ড আর ওয়াইফ দুজনে অজ্ঞান অবস্থায় ছিল আর আমরা শুধু ঘর থেকে সে হার্ডি চুরি করে বের হয়ে আসি। তখন একটি মেয়ে এসে আমার মাথায় বোতল দিয়ে বাড়ি দেয়। এরপর আমরা সেখান থেকে পালিয়ে যাই। এটা শোনার পর বিক্রমের এটা বুঝতে বাকি নেই যে এর পিছনে অন্য কারো হাত আছে আর তারাই আরতিকে রেপ করছে। তারপর সব টিভি নিউজে দেখানো হয় আরতির বাড়িতে শুধু ডাকাতি হয়নি, তাকে রেপ করা হয়েছে। এটা দেখে বিক্রম অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে গিরিকে প্রশ্ন করে, এই খবর নেটে কিভাবে ছড়িয়ে পড়লো? গিরি বিক্রমকে জানায়, স্যার, কিছু লোক আরতিকে রেপ করেছিল, তার থানায় এসে আত্মসমর্পণ করেছে। তারপর বিক্রম থানায় গিয়ে দেখে ওই অপরাধীরা ছোট ছোট ছেলে। বিক্রম বুঝতে পারে এই ছেলেগুলো রেপ করেনি, এর পিছনে অন্য কারো হাত রয়েছে। পরের দিন সকালে টিভি নিউজে দেখা যায় বিক্রম ওইসব ছেলেগুলোকে ইনকাউন্টারে মেরে ফেলেছে আর এই নিউজে গোটা বিভাগ নড়ে চড়ে বসে। কমিটির সব লোক বিক্রমকে দেখে তীব্রভাবে নিন্দা করতে থাকে। তারা বলে, ছেলেগুলো তো আত্মসমর্পণ করেছিল, তা সত্ত্বেও আপনি তাদেরকে গুলি করেছেন কেন? এটাই কি আপনার ট্রেনিং যেটা আপনাকে শিখিয়েছে? তখন বিক্রম বলে, হ্যাঁ, ওদের ইনকাউন্টার হয়েছে ঠিকই, কিন্তু আমি সেটা করিনি। এই কথা বলে সে তাদের সাথে যা যা হয়েছে সবকিছু খুলে বলে। ঘটনা আবার পিছনে চলে আসে। সে আত্মসমর্পণ করা ছেলেগুলোকে বিক্রম তাদের ফার্ম হাউসে নিয়ে যায়। সে ছেলেগুলোকে খুব শান্তভাবে বোঝায় যে তোমরা এই অপরাধ করনি, তোমরা সত্যি কথা বলো আমার কাছে, এই কাজের পিছে কে আছে আর কার হাত আছে। তোমরা সত্য না বললে তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তারা তাদের ভুল স্বীকার করে। এই কাজের পিছনে রয়েছে জাকির। তারা বলে জাকির বাজারের লেবারের কাজ করে। শাকিল এসে তাদেরকে বলে একটি মেয়ে ধর্ষণের মামলা আসছে আর এই মামলাটি তোমরা যদি স্বীকার করো তাহলে আমি তোমাদেরকে 1 লাখ টাকা দিব আর এই বাজারের সব দোকান তোমাদেরকে করে দিব। তোমরা তো 1 বছরের ভিতরেই সারা পেয়ে যাবে। এই লোভে পড়ে ছেলেগুলো রাজি হয়ে যায়। পরে তারা থানায় গিয়ে স্যালেন্ডার করে। তারপর বিক্রম এবং গিরি বাজারে গিয়ে শাকিলকে খুঁজতে থাকে। তারপর সে লোকটিকে খুঁজে পায়। তারপর অফিসার তাকে ইচ্ছা মতো ধুলা দেয় এবং শাকিলের আস্তানায় নিয়ে যায়।
সেখানে গিয়ে বিক্রম দেখে কেউ বা কারা শাকিলকে খুন করে মেরে রেখেছে। আর তখনই বিক্রমের ফোনে কল আসে, বলে ফার্ম হাউসে কেউ এসেছে। তারপর বিক্রম সেই ফার্ম হাউসে যায়। সেখানে গিয়ে দেখে সেই ছেলেদেরকে কেউ খুন করে রেখে গেছে। সেখানে একটি গান পড়েছিল। বিক্রম যখন সেই গানটি উঠায় সেখানে সব মিডিয়ার লোকজন এসে পড়ে। আর সবাই ভাবে বিক্রম ছেলেদেরকে খুন করেছে। বিক্রমের কথা কেউ বিশ্বাস করছে না। আর তখনই বিক্রমের ফোন লক হয়ে যায়। সে খেয়াল করে যে সে তো মোবাইল ধরেনি, তাহলে কিভাবে মোবাইলটি লক হলো। তারপর বিক্রম সৌম্যের কাছে যায়। সৌম্য তাকে বলে, স্যার আপনার মোবাইল হ্যাক হয়েছে। হ্যাকার ফোনের মাইক্রোফোনের ক্যামেরা দুটো ইউজ করতে পারছে। সব জানার পর বিক্রম ফোনটা এভাবেই রাখতে বলে। এরপর বিক্রম তার মাকে নিয়ে আরতিদের বাড়িতে যায়। আরতির বাবা আরতির বিয়ের জন্য বিক্রমের ফটো এনে দিয়েছিল। তবে আরতি ট্রাফিক সিগন্যাল আর ড্যান্স অনুষ্ঠানে বিক্রমকে দেখার পর তাকে ভালো করে জানতে চেয়েছিল। এজন্যই তখন বিক্রমকে কিছু বলেনি। যখন সে বিক্রমকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে, আর তখনই সেই রাতটি তার জীবনে অভিশাপ হয়ে আসে। শাকিলের ফোন চেক করে দেখা যায় মৃত্যুর পূর্বে হামিদ নামে এক প্রফেসরের সাথে তার বেশ কয়েকবার কথা হয়েছে। বিক্রম ভাবছে এমন কেমিস্ট্রি প্রফেসরের সাথে ওর কি কথা থাকতে পারে। হামিদের তথ্য বের করে দেখা যায় হামিদ ট্রান্সপোর্টের একজন সদস্য। আর সেই লিস্টে থাকা একটি নাম দেখে বিক্রম অবাক হয়ে যায়। আর তখনই বিদ্যা তাকে কল করে। বিদ্যা বলে সে যেখানে কাজ করেছে সেখানে একটি কোম্পানি আছে, সেখান থেকে অনেক গ্যাস পলিউশন হচ্ছে। সৌম্যের গার্লফ্রেন্ড মধু এই কোম্পানিতে চাকরি করে। বিদ্যা বলে, আমি মধুর হোস্টেলে খোঁজ নিয়েছিলাম। ওর ব্যাগের মধ্যে একটি কুরিয়ারের রিসিভ আছে। মৃত্যুর কয়েকদিন আগে মধু আরতির নামে একটি কুরিয়ার করেছিল। এটা শোনা মাত্রই বিক্রম আরতির বাসায় আরতির কাছে যায়। সে মধুর কথা জানতে চায়। আরতি বলে কলেজের সিনিয়র ছিল মধু। কিছুদিন আগে সে আমাকে তার অফিসে ইনভাইট করেছিল। ওর কোম্পানির স্যারের সাথে আমাকে কথা বলে দিয়েছিল। কোম্পানির বস আমাকে সেখানে জয়েন করতে বলেছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। তারপর মধু প্রতিনিয়তই আমাকে কল করে রিকোয়েস্ট করে। আমি এত ইন্টারেস্ট ছিলাম না। তারপর বিক্রম মধুর কুরিয়ারের চিঠি সম্পর্কে জানতে চায়। বিক্রম বলে সে তোমাকে কি চিঠি পাঠিয়েছিল, কিন্তু আরতি সেটা খুলে দেখেনি। তারপর তারা বাইরে পোস্ট বক্স চেক করে। সেখানে একটি পেন ড্রাইভ দেখতে পায়। আর এই পেন ড্রাইভটি পাওয়া মাত্রই ওরা ওপেন করে। সেখানে একটি ভিডিও দেখা যায়। প্রফেসর হামিদ হচ্ছে মধুর চেয়ারম্যান। তারপর সে তার ছেলেকে সব দায়িত্ব বুঝিয়ে দেয়। ওর ছেলের নাম ভাল্লাবা। সে দায়িত্ব পাওয়া মাত্রই মধুকে বেস্ট এমপ্লয়ার হিসেবে ঘোষণা করে। তারপর মধুর সাথে তার সম্পর্ক বেড়ে যায়। তারপর মধুকে একটি প্রজেক্টের ক্লায়েন্টের কাছে পাঠায়। ক্লায়েন্ট তাকে বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে। এটা মধুর পছন্দ হয় না, তাই মধু সেখান থেকে রাগ করে চলে আসে। তারপর মধু ভাল্লাবাকে কল করে এসব বলে। ভাল্লাবা বলে, আমি যদি এই প্রজেক্টটা না পাই তাহলে আমি তোমার বাবাকে মেরে ফেলবো। তখন মধুর কিছু করার থাকে না। সে বাধ্য হয়ে ক্লায়েন্টের কাছে যায় আর সেই অ্যাপ্রুভালটা নিয়ে আসে। অফিসের সবাই তখন মধুর জন্য প্রশংসা করে, কিন্তু মধু মানসিকভাবে ভেঙে পড়ে। তারপর সে ভাল্লাবাকে বলে, আমি রিজয়েন দিব। তারপর ভাল্লাবা তাকে সেই ভিডিও দেখায় যে ক্লায়েন্টের সঙ্গে তোলা হয়েছিল। এজন্য মধু চাকরিটা ছাড়তে পারে না। তারপর ভাল্লাবা মধুকে তার ফার্ম হাউসে নিয়ে যায় আর তার বন্ধুদেরকে মিলে তাকে রেপ করে। সেটা ভিডিও করে রাখে। তারপর ভাল্লাবা অফিসে অন্য মেয়েদেরকে সেম ভাবেই টার্গেট করতে থাকে। তাদের সবাইকে ক্লায়েন্টের কাছে পাঠায় এবং তাদেরকে রেপ করে। তাদের ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করে। তাদের নিজের সম্মান বাঁচাতে কোনো মেয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করেনি। আর তখনই একদিন পত্রিকায় ভাল্লাবা আরতির ছবির উপর নজর পড়ে। আরতি তখন অন্য কোম্পানিতে কাজ করছে। আরতির কারণে তার একটা বড় অ্যাপ্রুভাল হাতছাড়া হয়ে যায়। তারপর সে জানতে পারে মধু আরতির বন্ধু। সে মধুকে বলে আরতিকে তার কোম্পানিতে নিয়ে আসার জন্য, কিন্তু আরতি সেটাতে রাজি না। আরতি সেদিন কোম্পানিতে পারফরমেন্স করছিল। সেদিন চিফ গেস্টের পাশে ভাল্লাবা এবং তার বাবা ছিল। তখন ভাল্লাবা সেই বিচারককে বলে, আপনি যদি এই প্রজেক্টটা পাস করে দেন তাহলে আপনি এই মেয়েটাকে পাবেন। মধু তাদের পাশে থেকে সব শুনেছিল। এরপর মধু আরতিকে সব বলতে গিয়েছিল, কিন্তু আরতি ভেবেছিল মধু হয়তোবা চাকরির কথা বলবে, তাই আরতি মধুর কথাই গুরুত্ব দেয়নি। বিক্রম তখন আরতির সেই হাইটি ফেরত দিতে যাচ্ছিল। মধু সেখান থেকে ফিরছিল। এদিকে ভাল্লাবা তাকে যে মেসেজগুলো করত সেখানে একটি কোড ব্যবহার করত, যাতে অন্য কেউ বুঝতে না পারে। আর ভাল্লাবার মেসেজ নিয়ে সৌম্য আর মধুর ভিতরে ঝামেলা হয়েছিল। মধু সৌম্যকে ভালোবাসে, এজন্য সৌম্যের কাছে কিছু প্রকাশ না করতে পেরে নিজের জীবন দিয়েছে। সৌম্য সন্দেহ করে মধুর ফোন হ্যাক করে। সে মধুর ফোন হ্যাক করে ভাল্লাবার মেসেজ দেখতে পায়। এগুলোর ভাষা কোডিং ল্যাঙ্গুয়েজে লেখা। ভাল্লাবা সবসময় কোডিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করত, সেটাও ফেক নাম্বার থেকে, যাতে কোনো মেয়ে কোনো অভিযোগ করতে না পারে।
মধুর সৌম্যকে ভালোবাসে, তাই সে সেসব বলে না। সৌম্য যখন রেগে যায় তখন মধুর আর কিছু করার থাকে না, তাই সে সুসাইড করে। এসব শুনে আরতি অনেক কান্না করে। এখানে আমরা জানতে পারি যে বিক্রমের সেই বন্ধু বিদ্যা একজন পুলিশ অফিসার, যাকে বিক্রম ভাল্লাবার অফিসে পাঠিয়েছিল। যখন সে কেস নিয়ে তদন্ত করছিল তখন সে কোম্পানির একটি ছোট লিঙ্ক পায়, আর এই কোম্পানির তথ্য জানানোর জন্য বিদ্যাকে সেখানে পাঠিয়ে দেয়। বিদ্যা জানায় অন্যান্য কোম্পানির তুলনায় এখানে মেয়েদের বেতন বেশি হলেও কেউ খুশি না। বিদ্যাকে সেখানে পাঠানোর কারণ ভাল্লাবা একটি গ্যাস কোম্পানি আছে, ভাল্লাবার এই গ্যাস প্রজেক্টের অনেক তথ্য ছিল, সে তথ্যগুলো দিলে ভাল্লাবার কোম্পানি বন্ধ হয়ে যেত। ভাল্লাবা যখন জানতে পেরেছিল যে রামকৃষ্ণ ডকুমেন্টগুলো তার বাড়িতে রেখেছে, ওই রাতে সে 4 জন বন্ধুকে নিয়ে তার বাড়িতে যায়। ডকুমেন্ট পাওয়ার সাথে সাথে সেখানে আরতিকে দেখে তার 4 জন বন্ধু মিলে আরতিকে রেপ করে ভিডিও ফুটেজ তৈরি করে। আর ভাল্লাবা চলে যাওয়ার পরে সেই ডাকাত দল সেখানে এসেছিল। ভাল্লাবা ভিডিওটি করেছিল যাতে পরবর্তীতে তারা আরতিকে ব্ল্যাকমেল করতে পারে। বিক্রম বিদ্যাকে কল করে বলে, ভাল্লাবার ল্যাপটপ সব তথ্য তুমি চেক করো এবং আমাকে পাঠাও। ভাল্লাবা তখন রুমে ছিল না, আর এই সুযোগে বিদ্যা সমীরের সাহায্য নিয়ে ভাল্লাবার ল্যাপটপ চেক করে তার ল্যাপটপ থেকে সব ডকুমেন্ট কপি করে নেয় এবং বিক্রমকে সেন্ড করে। ভাল্লাবা তখন ওয়াশরুমে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ভাল্লাবা তখন সিসি ক্যামেরায় বিদ্যাকে দেখে নেয়। বিদ্যা যখন লিফটের নিচে নামে ঠিক তখনই ভাল্লাবা দাঁড়ায়। ভাল্লাবাকে দেখে তার হাতের মোবাইলটা লিফটের নিচে পড়ে যায়। তারপর ভাল্লাবা বিদ্যাকে নিয়ে যায়। বিক্রম বিদ্যাকে ফোন করলে তাকে ফোনে পায় না। তখন বিক্রম সমীরকে বলে, আশেপাশে সব সিসিটিভি ফুটেজ চেক করো। সৌভাগ্যক্রমে বিক্রম বিদ্যাকে একটি গিফট দিয়েছিল, যার ভিতরে একটি জিপার ট্রাকার ছিল। এখন বিক্রম সেটা ট্র্যাক করতে থাকে। অন্যদিকে ভাল্লাবা ওকে তার ফার্ম হাউসে নিয়ে যায়। ভাল্লাবা বুঝতে পেরেছিল বিদ্যা তার ল্যাপটপ খুঁজছিল। তারপর ভাল্লাবা বিদ্যাকে বলে, তুমি আসলে কে বলো। তারপর তার বন্ধুরা এসে বিদ্যার হাত পা বেঁধে ফেলে। বিদ্যা তবু মুখ খোলে না। তারপর বিক্রম আরতিকে সঙ্গে করে তার গান সহ গাড়ি করে ফার্ম হাউসের দিকে রওনা হয়। এদিকে বিদ্যা বডিগার্ডকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারপর বিক্রম এসে একের পর এক লোককে মারতে থাকে। শেষে যখন ভাল্লাবা আসে, সে আরতির হাতে গান দিয়ে বলে, তুমি নিজে তোমার প্রতিশোধ নাও। তারপর আরতি তার মাথায় গুলি করে। তারপর বিক্রম আরতিকে বিয়ের প্রস্তাব দেয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমাটি কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।